আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। পদার্থের গঠন অধ্যায়ের, অর্থাৎ আমাদের পদার্থের গঠন অধ্যায়ের বা আমরা বলতে পারি পরমাণু বা পদার্থের যে অবস্থা অধ্যায় পার করে পদার্থের গঠন অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। তো কণার গতিতত্ত্ব বলতে গেলে যে জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে সেটা একটু আমরা দেখি যে কণার গতিতত্ত্ব আসলে কাকে বলে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। যেমন আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দেই, আমি যদি এখানে একটা 2 কেজি ওজনের এক খণ্ড বরফ নিই। গতকালকে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলছিলাম। তো এই যে এটা কঠিন পদার্থ, এটা কিন্তু H2O, এটা হচ্ছে একটা কঠিন পদার্থ। তো এই কঠিন পদার্থটার অবস্থানটা কি হয়েছে ভাইয়া, যদি আমি বলি যে পানি যখন বরফে থাকবে তখন পানির প্রত্যেকটি কণা আরেকটি কণার সাথে খুবই শক্তিশালী ভাবে একটা আরেকটার সাথে লেগে থাকে। তো এই যে কণাগুলি একটি আরেকটির সাথে লেগে থাকে, এখানে যখন তাদের এই কণাগুলির মধ্যে একটি আরেকটির সাথে লেগে থাকে, এটার কিন্তু দূরত্বটা ভাইয়া অনেক কম হয়। একটা কণা থেকে আরেকটা কণার দূরত্ব প্রচুর পরিমাণে কম হয়। কণাদ্বয়ের একটি কণা থেকে আরেকটি কণার যে মধ্যবর্তী দূরত্বটা, এটাকেই কিন্তু বলা হয় কণার আন্ত আণবিক দূরত্ব। এটা ক নম্বরে প্রশ্ন হতে পারে যে কণার আন্ত আণবিক দূরত্ব কাকে বলে। তাহলে আমরা বলবো একটি কণা থেকে আরেকটি কণার মধ্যবর্তী যে দূরত্বটা, সেটাই হচ্ছে কণার আন্ত আণবিক দূরত্ব। একটি কণা আরেকটি কণার দূরত্বের কারণে তাদের ভিতরে যে শক্তিটা সঞ্চিত হয়, যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক ভাইয়া, এখানে একটা চুম্বক আরেকটা চুম্বকের সাথে যদি এইভাবে লেগে থাকে, অনেক কাছাকাছি থাকে, তখন কিন্তু তাহলে তাদের শক্তিটা অনেক বেশি হয়। এবার একটা চুম্বক আরেকটা চুম্বক থেকে এরকম দূরে অবস্থান করছে, তখন কিন্তু দেখা যাবে তাদের শক্তিটা কম হচ্ছে। তো তার মানে এইখানে যখন কণাগুলি থাকে, তখন একটি কণা থেকে আরেকটি কণার দূরত্ব যখন অনেক কম হয়, একদম লেগে থাকে, তখন এই কণাটার সাথে একটা কণা থেকে আরেকটা কণার মধ্যে প্রচুর পরিমাণে শক্তি কাজ করে, যার কারণে ওই পদার্থটা কিন্তু কঠিন পদার্থ হয়। আবার কণাগুলির যে দূরত্বের কারণে তাদের ভিতরে যে শক্তিটা সৃষ্টি হয়, এই শক্তিটাকে বলা হয় কণার আন্ত আণবিক শক্তি, যেটাকে বলা হয় ইন্টারমলিকুলার এনার্জি। আবার কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় কণার আন্ত আণবিক দূরত্ব, যেটাকে বলা হয় ইন্টারমলিকুলার স্পেস। তাহলে ভাইয়া একটা জিনিস খেয়াল করেন তো, এই যে কণাগুলি একটা আরেকটা থেকে অনেক কাছাকাছি অবস্থান করতেছে, এই পদার্থটাই কিন্তু আমাদের কঠিন পদার্থ হয়ে যায়। আবার যখন আমি এরকম ভাবে দেখব, একটি কণা থেকে আরেকটি কণা একটু দূরে দূরে অবস্থান করতেছে, তার মানে এই জায়গায় কণাদ্বয়ের মধ্যে দূরত্বটা বেড়ে গেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, দূরত্ব যখন কণাদ্বয়ের মধ্যে বাড়বে, তখন কিন্তু তাদের আন্ত আণবিক শক্তিটা কমবে। আর যখন কণাদ্বয়ের মধ্যে দূরত্বটা কমে যাবে, তখন তাদের আন্ত আণবিক শক্তিটা বেড়ে যাবে। তার মানে যখন কণাগুলি দূরে দূরে অবস্থান করে, তখন কিন্তু এটাকে তরল পদার্থ বলা হয়, অর্থাৎ H2O। আবার যখন এই কণাগুলি অনেক দূরে অবস্থান করবে, অনেক দূরে বলতে কি, ধরে নাও এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার এই দিক উড়াউড়ি করতেছে, এই যে বিষয়টা, এটাকে বলা হয় পদার্থের বাষ্পীয় অবস্থা। অর্থাৎ এই অবস্থায় কণাটা কি থাকে, বাষ্পে থাকে। হ্যাঁ, তো এখন এই যে কণাদ্বয়ের 3টা কন্ডিশন আমরা দেখেছি। একটা হচ্ছে কণাগুলি যখন অনেকটা কাছাকাছি থাকে তখন সেটা কঠিন অবস্থায় থাকে, আর কণাগুলি যখন একটু তাদের দূরত্বটা বাড়িয়ে নেয় সেটা হচ্ছে আমাদের তরল অবস্থা হয়। আর কণাগুলি যখন একটি কণা থেকে আরেকটি কণার দূরত্বটা অনেক বেড়ে যায়, তখন সেটা আমাদের জলীয় বাষ্প অবস্থা হয়। হ্যাঁ ভাইয়া, এই যে সিস্টেমটা, এটাকেই বলা হয় কণার গতিতত্ত্ব। এখন যদি আমি বলি ভাইয়া কণার গতিতত্ত্ব কাকে বলে, তাহলে আমরা বলবো কণাদ্বয়ের আন্ত আণবিক দূরত্ব এবং আন্ত আণবিক শক্তিকে কাজে লাগিয়ে যখন পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করা যায়, তখন তাকেই বলা হয় কণার গতিতত্ত্ব। তার মানে আমরা এখানে কি করেছি, কণাদ্বয়ের আন্ত আণবিক দূরত্বকে কাজে লাগিয়েছি। 2 নাম্বার, কণাদ্বয়ের আন্ত আণবিক শক্তিকে কাজে লাগিয়েছি। 3 নাম্বার, আমরা যে কাজটা করেছি, এই আন্ত আণবিক দূরত্ব এবং আন্ত আণবিক শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু এদের 3টা অবস্থা আমরা ব্যাখ্যা করেছি। যেমন যখন কণাগুলি একটি আরেকটির সাথে খুব কাছাকাছি লেগেছিল, তখন সেটা হয়েছিল পদার্থের কঠিন অবস্থা। যখন কণাগুলি একটি থেকে আরেকটা দূরে সরে গেছিল, তখন সেটা হয়েছিল তরল অবস্থা। যখন এই দূরত্বটা অনেক বেশি করেছিল, তখন কিন্তু সেটা হয়েছিল আমাদের জলীয় বাষ্প অবস্থা। আশা করি কণার গতিতত্ত্ব তোমাদের সকলের ক্লিয়ার। তাহলে আমরা যদি বলি ভাইয়া কণার গতিতত্ত্ব কাকে বলে, তাহলে আমরা বলবো
যে পদার্থের বা কণাদ্বয়ের আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃআণবিক শক্তিকে কাজে লাগিয়ে যখন পদার্থের কঠিন তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করা যায় তখনই তাকে বলা হয় কণার গতিতত্ত্ব। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই প্রশ্নটা কিন্তু খ নাম্বারেও আসে, আবার ক নাম্বারেও আসে। খ নাম্বারে যদি আসে তাহলে এভাবে বলবে কণার গতিতত্ত্ব বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, আর যদি ক নাম্বারে আসে তাহলে বলবে কণার গতিতত্ত্ব কাকে বলে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো বলবে না, বলবে কণার গতিতত্ত্ব কাকে বলে। এখানে আরো কিছু ক নম্বরের প্রশ্ন থাকে, যেমন আমাদের প্রথম প্রশ্নটা বলতে পারে কণার আন্তঃআণবিক দূরত্ব কি। যদি এটা বলে তাহলে আমরা বলবো একটি কণা থেকে আরেকটি কণার মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে বলা হয় কণার আন্তঃআণবিক দূরত্ব, অথবা আমরা বলতে পারি ইন্টারমলিকুলার স্পেস। আবার যদি বলা হয় কণার আন্তঃআণবিক শক্তিটা কি, তাহলে আমরা বলবো একটি কণা থেকে আরেকটি কণার দূরত্বের কারণে তাদের ভিতরে যে শক্তিটা সঞ্চিত হয় সেটাকে বলা হয় কণার আন্তঃআণবিক শক্তি, অর্থাৎ এটাকে বলা হয় ইন্টারমলিকুলার এনার্জি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।